আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক ভুতুড়ে মিউজিয়ামে এক রাতে আটকা পড়ে 9 জন ব্যক্তি, যারা কিনা ওই মিউজিয়ামে সংস্কারের কাজে সেখানে এসেছিল। মিউজিয়ামে থাকা এক রহস্যময় ছুরি স্পর্শ করতেই সানা নামের এক মেয়েকে বশ করে নেয় এক ভয়ানক শয়তান, আর এরপর শুরু হয় মহাতাণ্ডব। সানার শরীরে থাকা ওই শয়তান একে একে খুন করতে থাকে তার সাথীদেরকে। তাকে আটকানো কোনোভাবে সম্ভব হচ্ছিল না, যেন সে অমর হয়ে গিয়েছিল। তার এখন একটাই উদ্দেশ্য, যে কোনো 7 জনকে খুন করা। এখন এই বাড়িতে আটকে পড়া 9 জনের ভেতর থেকে কে মারা যাবে আর কে বাঁচবে, এই লড়াই দেখতে পারবো আজকের এই সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা ইন্দোনেশিয়ান হরর গল্পে, যার নাম পুসাকা। গল্প শুরু করার আগে একটা কথা বলি ভাই, তোমাদের মধ্যে যারা ভিডিও দেখো তাদের মধ্যে 99% মানুষ সাবস্ক্রাইবই করো না, আর আমরা মনিটাইজেশন পাওয়ার খুব কাছাকাছি আছি। তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বলে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে সবকিছু ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। সেই সাথে পড়েছিল বেশ কয়েকজনের লাশ। সেখানে বসে একজন লোক ভীষণভাবে কাঁপছিল, হয়তোবা আশেপাশের এই পরিবেশ দেখে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তখনই তার সামনে পড়ে থাকা ছুরিটি আপনা আপনি সোজা হয়ে যায়। এরই সাথে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই এর ঘটনার বেশ কয়েক বছর পরের দৃশ্য। আমরা নিশা নামক একজন মেয়েকে দেখতে পাই, সে তার কোম্পানির একটা প্রজেক্টের জন্য একজন কালেক্টরের বাড়িতে যাচ্ছিল। কালেক্টরের মৃত্যুর পর তার ছেলে এই বাড়িটাকে পরিণত করতে চাইছিল একটা মিউজিয়ামে, আর এই কাজটি করার জন্য নিশাদের হাতে ছিল মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে তাদের এই কাজটি কমপ্লিট করতে হবে, যেটা প্রায় একটা অসম্ভব ব্যাপার ছিল। তবে এমনিতেও নিশার কোম্পানিতে বেশ সমস্যা চলছিল। এটাই ছিল শেষ সুযোগ তার কোম্পানিকে আবারও দাঁড় করানোর। এই কারণে সে তার 4 জন কর্মচারীর সাথে গিয়ে পৌঁছায় ওই বাড়িতে, যেখানে কালেক্টর ছেলে রানা তাদেরকে ওয়েলকাম জানায়। সেখানে একজন ইতিহাস বিশেষজ্ঞ ছিল, যার নাম ছিল দীর্ঘা, এবং তার অ্যাসিস্ট্যান্ট মায়াং। এখানে নিশার একজন কর্মচারী সানার কথার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে কোনো রকম নেটওয়ার্ক ছিল না, তাই তারা এটা বুঝতে পারছিল না যে এরকম একটা জায়গায় এত বড় এবং সুন্দর একটা বাড়ি কালেক্টর কেন বানিয়েছিল। আশেপাশে আর কোনো বাড়িও ছিল না। এখন রানা তাদেরকে বলে ভেতরে ঢুকে একটু রেস্ট নিতে, এরপর তারা কাজ শুরু করতে পারে। তবে ডেভিডের ইশারায় নিশা বলে যে তারা এখনই কাজ শুরু করতে চায়। এমনিতেও তাদের হাতে খুব একটা সময় নেই, আর এই কাজে তাদেরকে সাহায্য করতে চলেছিল ওই ইতিহাস বিশেষজ্ঞ প্রফেসর এবং তার অ্যাসিস্ট্যান্ট মায়াং। এখন রানা তাদেরকে পুরো বাড়িটি দেখানোর জন্য ভেতরে নিয়ে যায়, যেখানে এত বিশাল বাড়ি এবং এত সুন্দর কারুকার্য দেখে সকলে মুগ্ধ হয়ে যায়। এখানে অনেক মূর্তির কালেকশন ছিল। প্রফেসর তার অ্যাসিস্ট্যান্ট এবং সানাকে নিয়ে ভেতরের দিকে চলে যায় সবটা দেখার জন্য। সানা মূলত প্রফেসরদের সাথেই ডিজাইনের ব্যাপারে কাজ করতে চলেছিল। অন্যদিকে এই বিল্ডিংটাকে একটা মিউজিয়ামে পরিণত করতে গেলে কি কি সেফটি প্রোটোকল ফলো করতে হবে, এই ব্যাপারেই দেখছিল ডেভিড, বনি এবং হানিয়া। এত পুরনো বিল্ডিং ফুল চেকআপের প্রয়োজন, তবে 3 দিনের মধ্যে সেটা সম্ভব নয়। এই ব্যাপারে তারা কথা বলছিল, তখনই হানিয়া লক্ষ্য করে দূরে কেউ একজন দাঁড়িয়ে তাদের কথা শুনছে। তার এইভাবে অমনোযোগী হয়ে যাওয়াটা ডেভিডও লক্ষ্য করে। এমন সময় আচমকা একজন বৃদ্ধ মহিলা তাদের পাশে চলে আসে। এতে করে তারা 3 জন একটু ঘাবড়ে যায়। মহিলাটি ছিল এই বাড়িরই হাউসকিপার। এদিকে বাইরে নিশা চেষ্টা করছিল রানার কাছ থেকে আর একটু সময় বাড়িয়ে নেওয়া যায় কিনা। তবে এই বাড়ির বর্তমান মালিক অর্থাৎ রানা জানায় যে এই বাড়িতে মিউজিয়াম তৈরির কাজটি 4 বছর আগে নিশার বাবাকে দিয়েছিল রানার বাবা। তবে বিভিন্ন কারণে এটা ডিলে হয়েছে, তাই রানা এখন আর অপেক্ষা করতে চায় না। সে বাড়িটি বিক্রি করতে পারলে তার জন্য ভালো হতো, তবে বাবার উইলের কারণে সে এই বাড়ি বিক্রি করতে পারবে না, বরং এটা মিউজিয়ামে পরিণত করতে হবে। তাই নিশা যদি এই কাজটি 3 দিনের মধ্যে কমপ্লিট করতে না পারে, তাহলে সে অন্য কোনো কোম্পানিকে হায়ার করবে। ফলে নিশা এখানে চাপে পড়ে রাজি হয়ে যায়। এখন সবাই সবার কাজে লেগে পড়ে। এখানে তাদের সকলের সাথে রানার একমাত্র বোন বিনিও উপস্থিত ছিল। সে সকলের এইভাবে কাজ করার ছবি তুলছিল এবং নিজের বাবার শেষ সময়ের কথা মনে করছিল। সে কিভাবে মারা যাওয়ার আগ মুহূর্তে এই বাড়িটিকে মিউজিয়ামে পরিণত করার ব্যাপারে 2 ছেলে মেয়েকে অনুরোধ করেছিল। ওই দিনটার কথা ভেবে রানাও অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এখানে সকলে কাজ করার সময় আমরা সানার ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করি, সে এই সকল জিনিসের প্রতি অতটা শ্রদ্ধাশীল ছিল না। প্রফেসর বারবার নিষেধ করার পরও সে এইসব জিনিস নিয়ে মজা করছিল। সে যে একটা খুব ভালো মানসিকতার মানুষ না, সেটা আমরা একটু পরেই জানতে পারি। যখন বিনি একা একা বসে সকলের ছবি দেখছিল, তখন সানা তার কাছে আসে এবং বলে হানিয়াকে কি তার কাছে পরিচিত মনে হচ্ছে। বিনি এই কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে যেতে চায়। এমনিতে সে খুব একটা কারোর সাথে কথা বলা পছন্দ করে না, তবে সানা তাকে জোর করে একটা ভিডিও দেখায়। এই ভিডিওটি ছিল হানিয়ার ব্যক্তিগত ভিডিও, যেটা তার এক্স হাজব্যান্ড ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল। এই নিয়ে অনেক বড় কেসও হয়েছিল। এখানে বিনি এই ব্যাপারটা নিয়ে মজা
মজা পাচ্ছিল না, বরং তার হানিয়ার জন্য খারাপ লাগছিল। ব্যাপারটা দেখে সানার ভালো লাগে না, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা সকলকে একসাথে ডিনার করতে দেখি। খাবার খাওয়ার সময় প্রফেসর বিনিকে প্রশ্ন করে যে সে রানার ব্যাপারে তো জানে, তবে বিনি এই বাড়িটার কোনো অংশ চায় কিনা। তখন বিনির হয়ে রানা জানায় যে বিনি একজন ফটোগ্রাফার হতে চায়, তাই তার এই বাড়ির প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই। এই বাড়িতে রাখা ঐতিহাসিক সব জিনিসপত্র নিয়ে মিউজিয়াম করার ইচ্ছে ছিল তাদের বাবার, যে ব্যাপারে তাদের দুই ভাই বোনেরই কোনো আপত্তি নেই। আমরা এখানে দেখতে পাই হানিয়াকে বেশ ভালো লাগছিল, কেননা তার মন অনেক ভালো ছিল। বিনি এখানে অন্য ব্যাপারে কথা বলতে চাইলে সানা তাকে আবার ওই ভাইরাল ভিডিওর কথা মনে করিয়ে দেয়। তার এই কথা শুনে খাবার টেবিলে বসা সকলে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। হানিয়াও বুঝতে পারে যে তার ভিডিওর ব্যাপারেই এখানে কথা হচ্ছে। ডেভিড তাকে একটু শান্ত করার চেষ্টা করে। এরই মধ্যে হঠাৎ করে লাইটগুলো ফ্লিকার করতে আরম্ভ করে। রানা জানায় যে এই বাড়ির ইলেকট্রিসিটির কাজ এখনো চলছে, তাই আজ রাতেও এমনটি হতে পারে, তাই তারা যেন ঘাবড়ে না যায়। এ কথা শুনে বিনি প্রশ্ন করে আজ রাতেও কি তারা এখানে থাকতে চলেছে। উত্তরে রানা বলে যেহেতু নিশারা এখানে কাজ করবে, তাই তাদের দুজনকে এখানে উপস্থিত থাকতে হবে। এই কথা শুনে বিনি অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে উঠে চলে যায়। এদিকে হাতে যেহেতু একদমই সময় ছিল না, তাই নিশা তার সকল টিম মেম্বারদেরকে বলে আজ রাত থেকেই কাজ শুরু করতে। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা ডেভিড এবং হানিয়াকে দেখতে পাই, যারা বাইরে বসে কথা বলছিল। হানিয়া এখানে সানার এই ধরনের ব্যবহারে অনেক বেশি ভেঙে পড়েছিল। ডেভিড তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে ডেভিড অনেক আগে থেকেই হানিয়ার বন্ধু ছিল। সে তাকে ওই লোককে বিয়ে করা থেকেও আটকানোর চেষ্টা করেছিল, তবে হানিয়া তার কোনো কথাই শুনেনি, কেননা সে তার এক্স হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসতো। বিয়েতে থাকাকালীন হানিয়াকে যা কিছু সহ্য করতে হয়েছে, তার ট্রমা থেকে সে এখন পর্যন্ত বের হতে পারেনি, তবে ডেভিড সবসময় তার পাশে ছিল। আমরা ডেভিডের কথার মাধ্যমে বুঝতে পারি যে ডেভিড মূলত হানিয়াকে পছন্দ করত, তবে সে নিজের মনের কথা বলার আগেই সেখানে প্রফেসর চলে আসে এবং তাদেরকে কাজের জন্য ডাক দেয়। তারা সবকিছু নিয়ে প্ল্যান করছিল, এমন সময় সেখানে এই বাড়ির সিকিউরিটি গার্ড চলে আসে এবং তাদের সকলকে একটা করে টর্চ লাইট দিয়ে দেয়, যাতে করে ইলেকট্রিসিটি চলে গেলেও তাদের খুব একটা সমস্যা না হয়, আর যদি সমস্যাও হয় তাহলে রানার সাথে তাদের যোগাযোগ করতে পারে। এর জন্য সে রানাকে একটা ওয়াকি টকি দিয়ে দেয়। সানা এটাও বুঝতে পারছিল না যে এত বড় বাড়ি থেকে বের হওয়ার শুধুমাত্র একটাই দরজা কেন। সে কথা বলা মাত্রই হঠাৎ করে কারেন্ট চলে যায়। চারিদিক অন্ধকার হয়ে গেলে সিকিউরিটি গার্ডও সেখান থেকে বেরিয়ে যায় জেনারেটর চালানোর জন্য। এরকম একটা সিরিয়াস সিচুয়েশনেও সানা ইয়ার্কি করে চলেছিল, যে ব্যাপারটা অন্য কারোর ওইভাবে পছন্দ হচ্ছিল না। এখন সিকিউরিটি গার্ড জেনারেটর চালিয়ে দেয়। এই বাড়িতে সব থেকে মূল্যবান জিনিসের মধ্যে রানার বাবা উল্লেখ করেছিল একটা ক্রিসের ব্যাপারে, অর্থাৎ একটা বিশেষ ছুরি, যেটা কোথায় রাখা হবে এই নিয়ে তাদের সকলের মধ্যে আলোচনা চলছিল। ওই সময় সানা আবারও মজা করে কিছু একটা বললে হানিয়া তাকে নিয়ে মজা করতে নিষেধ করে এবং কাজের প্রতি মনোযোগ দিতে বলে, যা শুনে এবার সানা খুবই বাজেভাবে হানিয়াকে ওই ভিডিও নিয়ে খোঁচা মেরে কথা বলে। এটা শুনে ডেভিড অনেক বেশি রেগে যায়। হানিয়া তাকে চুপ করতে বলে, তবে ডেভিড কিছুতেই শান্ত হয় না। ফলে সানা এবং ডেভিডের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। সানার হাত থেকে একটা বস্তু পড়ে গেলে সেটা তুলে নেয় ডেভিড এবং তাকে বলে এইসব ব্যাপারে সিরিয়াস হতে। তখনই সানা তাকে ধাক্কা দিলে ডেভিড গিয়ে লাগে পেছনে থাকা একটা বইয়ের আলমারির সাথে। সেখানে একটা বিশেষ বইয়ের চাপ লাগার ফলে আলমারিটি আপনা আপনি সরে যায়। ফলে সকলের সামনে চলে আসে এই বাড়িতে থাকা একটা সিক্রেট দরজা, যার ভেতরে ছিল অনেকগুলো রুম। রানা এবং বিনিও এই ব্যাপারে কিছুই জানতো না। এখন তারা সকলে আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করে। তারা এমন একটা ঘরে চলে আসে যেখানে ইতিহাসের আরো অনেক জিনিসের কালেকশন ছিল, বিভিন্ন ধরনের মূর্তি, তলোয়ার এবং আরো অনেক কিছু, যা দেখে তারা সকলে হতবাক হয়ে যায়। এখানে প্রফেসর ওই মূর্তিটি দেখে বলে এটা হলো জেঙ্গেলা নামক একটা সম্প্রদায়ের মূর্তি, যে সম্প্রদায় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র তাদের কালো জাদুর কারণে। কালো জাদুকররা যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেকগুলো জাদুকরি ছুরি বানিয়েছিল। সে যখন এই জাদুকরি ছুরির কথা বলছিল, তখনই আমরা একটা ছুরিকে দেখতে পাই যার কাছে পৌঁছে গিয়েছিল সানা, যেন এই ছুরি তাকে নিজের কাছে ডাকছিল। সে ছুরিটি ভালো করে দেখার জন্য সে হাতে তুলে নেয়, যেখানে তার হাতে অল্প একটু কেটে যায়। সাথে সাথে অবাক করা বিষয় হলো তার হাতের শিরাগুলো কালো হতে শুরু করে। সানা এটা দেখে অবাক হয়ে যায়, তবে সে কাউকে কিছু বলার সাহস পাচ্ছিল না। মুহূর্তের মধ্যে শিরাগুলো কালো হতে হতে পৌঁছে যায় তার পুরো শরীরে। সানার যেন কিছু একটা হতে শুরু করে, তার হাত পা শরীর বেঁকে যেতে শুরু করে। সে যেন নিজের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। এদিকে ওই সময় বিনি আশেপাশের জিনিসগুলোর ছবি তুলছিল। এই ছবির ফ্ল্যাশে যেন কষ্ট হচ্ছিল সানার, যেন আস্তে আস্তে এই ছুরি তাকে বশ করে নিচ্ছিল। প্রফেসর যখন ওই স্টোরি বলছিল, তখন সে মাঝপথে
সাথে প্রফেসরকে থামিয়ে দেয় এবং নিজে ওই স্টোরি সম্পূর্ণরূপে বলতে শুরু করে যে ওই সম্প্রদায় সত্যি ওই ছুরির সাহায্যে যুদ্ধে জিতেছিল এবং এই রাজ্য শাসন করতে শুরু করেছিল, তবে কারো একজনের দোকার কারণে তারা নির্বংশ হয়ে যায়। এইসব নিয়ে বলতে বলতে সে সামনের দিয়ে এগোচ্ছিল। হানিয়া তার হুঁশ ফেরানোর জন্য তার নাম ধরে ডাক দিলে কিছু সময়ের জন্য সানা স্বাভাবিক হয়ে যায়। সে কালো রক্ত বমি করতে শুরু করে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। তারা কিছু বুঝে উঠতে পারছিল না, তাই সানাকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয় এবং তার হুঁশ ফিরলে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে ঠিক আছে কিনা। সানা তখন পর্যন্ত ওই ক্রিসের নিয়ন্ত্রণে ছিল, তবে তার হাতে ক্রিস ছিল না, যেটা দেখতেই আশেপাশের বাতিগুলো নিভে যায়। পরবর্তীতে বাতি চলে উঠলে তারা দেখতে পায় সামনে সানা নেই। তারা বুঝতে পারছিল না যে চোখের পলকে সে কোথায় গায়েব হয়ে গেল। হানিয়ার এখানে সন্দেহ হচ্ছিল, তাই সে রানাকে প্রশ্ন করে যে এই ঘরটি আসলে কিসের জন্য ব্যবহার করা হতো। মূলত তার সন্দেহ হচ্ছিল যে এখানে কালো জাদুর মতো কোনো ব্যাপার আছে কিনা। এমন সময় তারা সামনে সানার মতো কাউকে একটা দেখতে পায়। সেদিকে এগিয়ে যেতে লাইটগুলো আবারও বন্ধ হয়ে যায়। বিনি এতে করে বেশ ভয় পেয়ে গিয়েছিল এবং বলছিল যে দ্রুত এইখান থেকে তাদের বেরিয়ে যাওয়া উচিত। তবে বাকিরা তো তখন পর্যন্ত খোঁজ নিচ্ছিল যে সানা কোথায়। ফোন এবং টর্চ চালাতে তারা দেখতে পায় সানা তো ওই মূর্তির মাথার উপর দাঁড়িয়ে আছে। সে সকলকে উদ্দেশ্য করে বলে যে সেভেন্থ ক্রিস এখন শক্তি ফিরে পেয়েছে, এর বদলে এখন তাদেরকে রক্তের বলিদান দিতে হবে। এ কথা বলে সে আবারও গায়েব হয়ে যায়। সকলে এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। তখনই সেখানে সানা চলে আসে এবং প্রফেসরের উপর হামলা করে। সে প্রফেসরকে টেনে সকলের থেকে সরিয়ে নিয়ে যায়। সকলে বুঝতে পারছিল না যে সানা কি করছে। তখনও পর্যন্ত কারোর কোনো মাথায় কিছু আসছিল না। সানা সেখানে সকলের সামনে খুবই নির্মমভাবে প্রফেসরকে ওই ছিঁড়ো দিয়ে আঘাত করে। সকলে তার হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে সানার হুঁশই ফেরে না। তবে হঠাৎ করে তার কিছু একটা হয়ে যায়। সে প্রফেসরকে ওইভাবে আহত রেখে সরে যায়। এই সুযোগে বাকিরা প্রফেসরকে নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করে। সানা তখন নিজের মাথায় নিজেই আঘাত করছিল এবং বিড়বিড় করে কে যেন পড়ছিল। হঠাৎই সে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং তাদের পিছু করতে আরম্ভ করে। কোনো মতে তারা বাইরে চলে আসে ঠিকই, তবে রানা, হানিয়া এবং বিনি মিলে চেষ্টা করার পরও তারা ওই দরজাটি আটকাতে পারে না, বরং হাত ঢুকিয়ে সানা সেটি আটকে দেয়। বাকিরা মেন দরজার কাছে গিয়ে পৌঁছেছিল এবং কোনো মতে দরজার লক খুলে বাইরে যাওয়ার চেষ্টা করছিল, তবে দরজার লক কিছুতেই খুলছিল না। তারা এটাও বুঝতে পারছিল না যে সানার হঠাৎ করে কি হলো। তখন প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট জানায় যে সে সানার হাতে ওই ক্রিস্ট দেখেছিল। এর মানে তারা নিষেধ করার পরও সে ওই সব জিনিসে স্পর্শ করেছে, এই কারণেই হয়তো তার এই অবস্থা। এরই মাঝে সানা সেখানে চলে আসে ওই ক্রিস হাতে। বাকিরা সরে গেলেও সেখান থেকে সরে যেতে পারে না নিশা। তার উপরে সে হামলা করে সানা। এই পরিস্থিতি দেখে ডেভিড একটা পাত্র নিয়ে সানার মাথায় আঘাত করে, তবে এতে সানার কিছুই হয় না, বরং সে ডেভিডের দিকে এগোতে থাকে। এটা দেখে রানা এবার একটা বড়শি হাতে তুলে নেয়, যেটা নিয়ে সে সরাসরি ঢুকিয়ে দেয় সানার বুকে। সে সানার বুকের ভেতরে এই বড়শি ঢুকিয়ে সেটা দরজার সাথে আটকে দেয় এবং ভাবে এবার হয়তো সানার হাত থেকে তারা পরিত্রাণ পাবে। তবে এমন কিছুই হয় না। সানা খুবই ভয়ানক ভাবে ওই ছুরির ভেতর থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আসে এবং চোখের পলকে আবারও গায়েব হয়ে যায়। ফলে তারা সকলে ভীষণ ভয় পেয়ে যায়। আবারও সানা সেখানে চলে আসে এবং তারা দৌড়ে পালাতে আরম্ভ করে। যে যেদিকে পারছিল ছুটে পালানোর চেষ্টা করছিল। এদিকে সানাও সকলকে একে একে ভয় দিচ্ছিল। নিশা, হানিয়া এবং ওই প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে সানা গিয়ে বারবার দরজায় নক করছিল। ফলে ভয়ে তাদের তিনজনের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। অন্যদিকে প্রফেসরকে নিয়ে বাকিরা লুকিয়ে পড়েছিল ডাইনিং হলে। ওই গ্রিস্ট বুকে লাগায় প্রফেসরের অবস্থা বেশ খারাপ ছিল। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন ছিল, তবে আগে তো এখান থেকে বের হতে হবে। ঠিক তখনই ওই ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়। রানা উকি দিয়েও কিছু দেখতে পায় না, তাই তারা ঠিক করে যে তারা আস্তে আস্তে এইখান থেকে সরে যাবে। তারা যখন আস্তে আস্তে সরে যাচ্ছিল তখন বিনি উপরে হাওয়ায় ভেসে থাকা অবস্থায় সানাকে দেখতে পায়, যে কিনা বিনিকে তার ব্যাপারে চুপ থাকতে বলে। বিনি বাদে আর কেউ তাকে দেখতে পাচ্ছিল না। অদৃশ্য অবস্থাতে সে সকল থালা বাসন ভাঙতে আরম্ভ করে এবং এইভাবে আচমকা তাদের উপর হামলা করে বসে। সে প্রফেসরকে ধরে ফেলে এবং বাকিরা এই সুযোগে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তিনজন সেখান থেকে বেরিয়ে গেলেও আমরা দেখতে পাই বিনি উপরে লুকিয়ে আছে। সে ওই নৃশংসতার সাক্ষী হয়, যতটা নৃশংসভাবে সানা প্রফেসরকে হত্যা করে সেটা দেখলে যে কারো রূপ কেঁপে যাবে। তবুও সে কোনো রকম আওয়াজ করে না, কেননা বিনি জানতো
জানতো সে যদি আওয়াজ করে তাহলে এরপর তার পালা হবে। এদিকে বাকি তিনজন ওই রুম থেকে চলে যায় অন্য এক রুমে। সেখানে গিয়ে তারা দ্রুত আসবাবপত্র ফেলে দরজা ব্লক করতে থাকে। দরজা ভালোভাবে ব্লক করার পর তারা কোনো মতে হাঁপ ছেড়ে বাঁচে। রানা নিজের বোনকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল যে বিনি কোনোভাবে আঘাত লাগেনি তো। তখনই ডেভিড বলে ওঠে সে নিশ্চয়ই এইসব কিছুর ব্যাপারে জানে, তার বাড়ি এটা, সে কিভাবে না জেনে আছে। এই সব কিছুর মধ্যে সে হয়তো তাদেরকে ফাঁসিয়েছে। এই কথার জের ধরে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে বিনি তাদেরকে কোনো মতে থামায় এবং বলে তারা দুই ভাই বোনই ছোটবেলা থেকে এই বাড়িটাকে ঘৃণা করত। রানা জানায় যে তার বাবা পাগলের মতো পুরনো সব জিনিসপত্র কালেক্ট করত এবং এই কালেকশন গুলো গচ্ছিত করে রাখতো এই বাড়িতে। একবার তো এই বাড়িতে তাদের সিকিউরিটি গার্ডরা সকলে মারা পড়েছিল। সকালবেলা 7-8 জনের লাশ পাওয়া গিয়েছিল এই বাড়িতে। তার বাবা খুব ভালো করে জানতো যে এই ব্যাপারটা স্বাভাবিক নয়। এরপরেও সে এই ব্যাপারটা পুলিশের কাছে লুকায় এবং এই বাড়িতে আরো বেশি সিকিউরিটি গার্ড বাড়াতে থাকে। তার এই পাগলামির জন্য আজ নিজের দুই ছেলে মেয়ে এখানে ফেঁসে গিয়েছে। এই বাড়ি থেকে বের হওয়ার জন্য একটাই মাত্র দরজা। এই কথা বলতেই রানার মনে পড়ে যায় ওই ওয়াকিটকির কথা যেটা সিকিউরিটি গার্ড তাকে দিয়েছিল, তবে সেটা তো ড্রয়িং রুমে। তখন আমরা সিকিউরিটি গার্ডকে দেখতে পাই যে কিনা জেনারেটর চালানোর ব্যবস্থা করছিল, কেননা পুরো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। এখন আলো আসার সাথে সাথে আমরা হানিয়াদেরকে দেখতে পাই। হানিয়ার তখন ওই সিকিউরিটি গার্ডের কথা মনে পড়ে। তবে সিকিউরিটি গার্ডের কাছে সাহায্য চাওয়ার জন্য অথবা ওই ওয়াকিটকি আনার জন্য তাদেরকে এই রুম থেকে বের হতে হবে, যে ব্যাপারে নিশা একদমই প্রস্তুত ছিল না। সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল এটা ভেবে যে আজ রাতে হয়তো তার শেষ রাত। তবে হানিয়া তাকে সান্ত্বনা দেয় এবং কোনোভাবে হাল ছাড়তে নিষেধ করে। তখনই আমরা দেখতে পাই বনিকে। সে সুযোগ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং ওই ওয়াকিটকি তুলে নেয়। তবে সেটা অন করার আগে সে কথা বলতে শুরু করে। আর যতক্ষণে ওয়াকিটকি অন করে ততক্ষণে সানা তার ব্যাপারে টের পেয়ে গিয়েছিল। তাই তো সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে আরম্ভ করে। এদিকে সিকিউরিটি গার্ড ওয়াকিটকির শব্দ শুনে বুঝতে পারে ভেতরে হয়তো তাকে ডাকা হচ্ছে। তাই সে ওই দরজার কাছে আসে। তবে পাসকোডের মাধ্যমে কিছুতে ওই দরজা খুলছিল না, যা দেখে নিজের কাছে থাকা চাবি দিয়ে ওই দরজাটি খুলে। এদিকে ততক্ষণে বনি সেখানে থাকা একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়েছিল। এদিকে এখানকার সিচুয়েশনের ব্যাপারে কোনো কিছু না জানা ওই সিকিউরিটি গার্ড রানাকে জোরে জোরে ডাকতে আরম্ভ করে। তখনই সেখানে চলে আসে সানা এবং সে হামলে পড়ে ওই সিকিউরিটি গার্ডের উপর। সে সিকিউরিটি গার্ডকে খুব নির্মম ভাবে হত্যা করে, তার মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে। আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল বনি। পরপর দুটো মৃত্যুই তার সামনে ঘটলো। এখানে ওই দুটো মৃত্যুর পরে আমরা লক্ষ্য করতে পারি যে চুরিটি চমকে উঠেছিল, যেন প্রত্যেকটা মৃত্যুর সাথে সাথে এই ক্রিসের শক্তি আরো বেশি বাড়ছে। এদিকে হানিয়া, নিশা এবং মায়ান কোনো মতে সাহস করে ওই ঘর থেকে বেরিয়ে আসে, কেননা সেখানে বসে থাকলে তারা কখনোই এই বাড়ি থেকে বের হতে পারবে না। তারা তখনই সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখনই সানা তাদের সামনে ওই সিকিউরিটি গার্ডের মাথা ছুরি মারে আর এরপর ছুরি হাতে নিয়ে এগোতে থাকে তাদের দিকে। ফলে তারা তিনজনই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ডাইনিং হলের দিকে ছুটে চলে যায়, যেখানে সানা এসে হামলে পড়ে হানিয়ার উপর। সে হানিয়ার চোখের ভেতরে ওই ক্রিস ঢুকিয়ে দিতে চলেছিল। তখনই হানিয়ার চিৎকার শুনে ডেভিড ব্যস্ত হয়ে পড়ে। সে তো হানিয়াকে ভালোবাসতো, তাই তো হানিয়ার বিপদ বুঝতে পেরে সে নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না। সে ওই দরজা খোলার চেষ্টা করছিল, যে ব্যাপারে একদমই রাজি ছিল না রানা, কেননা এতে করে সে এবং তার বোনও বিপদে পড়বে। তবুও ডেভিড তার কোনো কথাই শোনে না। সে কোনো মতে দরজা ফাঁকা করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ততক্ষণে হানিয়া তার উপর থেকে সানাকে সরিয়ে দিয়েছিল। তারা তিনজন কোনো মতে ওই শয়তানের সাথে নিজেদেরকে বাঁচানোর জন্য লড়াই করে চলেছিল। তবে যা দিয়ে আঘাত করা হোক না কেন ওই শয়তানের যেন কোনো কিছুই হচ্ছিল না। সে এখানে নিজের পিঠ থেকে চামচ বের করে সেটা ঢুকিয়ে দেয় নিশার বুকে। তারা কোনো মতে নিশাকে সানার হাত থেকে বাঁচিয়ে নিতে পারলেও নিশা এতে করে বেশ আহত হয়ে পড়ে। সানা তখনও ছুরি হাতে ভয়ানকভাবে তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে ডেভিড এসে তার মাথায় আঘাত করে আর এরপর ডাইনিং টেবিলের সাহায্যে তাকে ওই স্থানে আটকে দেয়। তবে তারা চারজনও তার সাথে লড়াই করে পেরে উঠছিল না, তাই তো তারা সুযোগ পাওয়া মাত্রই ছুটে সেখান থেকে পালাতে আরম্ভ করে। অন্যদিকে আমরা রানাকে দেখতে পাই, যে কিনা বিনিকে নিয়ে একটু সাহস করে ওই ঘর থেকে বেরিয়ে এসেছিল। মেন দরজার কাছে এসে দেখতে পায় মেন দরজা যে লক করা সেটা পুরোপুরিভাবে ভাঙা। সে এবার কিভাবে বের হবে তাই বুঝে উঠতে পারছিল না। এদিকে ওই চারজন ছুটে পালানোর সময় আলাদা হয়ে যায়। নিশা এবং হানিয়া চলে যায় একটা ঘরের ভেতরে এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে ডেভিড এবং মায়াং একসাথে ছিল, যাদেরকে বিনি দেখে ফেলে এবং তাদের সাথে লুকানোর জন্য ডাক দেয়। রানা ততক্ষণে ঠিক করেছিল যে তারা ওই সিক্রেট ঘরে গিয়ে
লুকাবে। তারা চারজন ওই সিক্রেট ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে লুকিয়ে থাকবে বলে সিদ্ধান্ত নেয়, কেননা শয়তানের বশীভূত সানা দরজাটি খোলার চেষ্টা করছিল। এই সব কিছু দেখে ডেভিড যেন পাগল হয়ে উঠেছিল যে এখানে তারা কিভাবে টিকবে। বেশিক্ষণ লাগবে না সানার ওই দরজাটি খুলতে। সে আবার ওই সব কিছুর জন্য রানাকে দায়ী করতে থাকে। তখন রানা চিৎকার করে বলে যে শুধুমাত্র তারাই ফাঁসেনি, রানা নিজে এবং তার বোন বিনিও ফেসেছে। সে কি ইচ্ছা করে এই কাজটি করবে? তখন মায়াঙ্ক তাদের মাঝে চলে আসে এবং তাদেরকে চুপ করতে বলে। তারা কোনো মতে শান্ত হয়। এদিকে সবাই একজন দুজন করে দলের সাথে থাকলেও একা একা বনি লুকিয়ে বেড়াচ্ছিল। অন্যদিকে নিশার অবস্থাও বেশ শোচনীয়। তাকে সামলাচ্ছিল হানিয়া। নিশা এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে সে তার বাবার বিজনেস সামলাতে পারলো না। মৃত্যুর আগে সে তার বাবাকে গর্বিত করতে পারলো না। হানিয়া তাকে বিচলিত না হয়ে রেস্ট নিতে বলে, যাতে করে তার রক্তক্ষরণ একটু হলেও বন্ধ হয়। অন্যদিকে তখন পর্যন্ত অনবরত সানা চেষ্টা করছিল ওই সিক্রেট রুমের দরজা ভাঙার। ফলে ভেতর থেকে তারা সকলে বুঝতে পারছিল যে তারা বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। সানার ভেতরে থাকা ওই শয়তানি শক্তি যেন কোনোভাবে দরজা ভেঙে ফেলবে। তখনই ডেভিড রানাকে প্রশ্ন করে, ফাস্ট কোড দিয়ে যদি দরজায় নাই খোলা যায় তাহলে অন্তত পক্ষে এই বাড়ির মাস্টার চাবি তো থাকবে। যা শোনা মাত্রই রানার মনে পড়ে যাইতে চাবিটি তো সিকিউরিটি গার্ডের কাছে আছে, যাকে একটু আগে সানা মেরে ফেলেছিল। এদিকে এরই মাঝে সানা নিশাদের ঘর থেকে কিছু শব্দ শুনতে পায়, যে কারণে সে এবার চলে যায় নিশাদের ঘর দরজা ভাঙতে, যেখানে হানিয়া নিশাকে ওই ঘরে থাকা বেডের নিচে লুকিয়ে রেখেছিল। সেও আর দেরি না করে ওই বিছানার নিচে লুকিয়ে পড়ে। সানা তো তখনও সমানে চেষ্টা করে যাচ্ছিল ওই দরজাটি ভাঙার। অন্যদিকে বাকি সবাই চেষ্টা করছিল সেখানে থাকা জিনিসপত্রের মধ্যে থেকে এমন কোনো তথ্য খুঁজে বের করতে যার মাধ্যমে তারা বুঝতে পারবে সানাকে কিভাবে আটকাতে হবে। তারা সেখানে রানা এবং বিনির বাবার একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে এই ক্রিস্টের ব্যাপারে লেখা ছিল এই ক্রিস্টটা যে তৈরি করেছিল তার ইচ্ছা পূরণ হবে, তবে এর বদলে এই ক্রিস্টি একটা অভিশাপের জন্ম দেবে। যে প্রথমে এই ক্রিস্টের মালিক হবে তার মাথা খারাপ হয়ে যাবে এবং সে রক্তের তৃষ্ণায় মানুষকে খুন করতে থাকবে। 7 জনকে খুন করার পর তার এই ক্রিস্টের তৃষ্ণা মিটবে এবং এই ক্রিস্ট শান্ত হবে। সেই সাথে প্রত্যেক মৃত্যুর সাথে সাথে ক্রিস্ট একটা করে নতুন ডিজাইনের হবে। এই কথা পড়া মাত্রই রানার মনে পড়ে যায় যখন এই বাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছিল তখনই তাদের 7 জন কর্মচারীর খুন হয়েছিল। অর্থাৎ ওই দিনকার ওই দুর্ঘটনার পেছনেও এই ক্রিস্টেই দায়ী ছিল। এই কারণে তার বাবা এই পুরো ঘটনাকে ধামাচাপা দিয়েছিল। এখন 7 জন মাস্ট এই বাড়িতে আজ রাতের মধ্যে মরবে। এটা জানার পর ডেভিডের ভীষণ চিন্তা হতে থাকে হানিয়াকে নিয়ে। আর তখনই আমরা হানিয়াকে দেখতে পাই যে কিনা নিশার সাথে বিছানার নিচে লুকিয়ে পড়েছিল। এরই মধ্যেই সানা দরজাটি ভেঙে ফেলে। গাছের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে বিছানার কাছে আসে। তখন হানিয়ার ভীষণ ভয় লাগছিল। সে নিজের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে রেখেছিল যাতে করে সানা টের না পায়। তবুও সানার ভেতরে থাকা ওই শক্তি এখানে সবকিছু বুঝে ফেলে এবং বিছানার নিচ থেকে টেনে বের করে নিয়ে আসে নিশাকে। আর এরপর খুবই নির্মম ভাবে সে নিশাকে হত্যা করে হানিয়ার সামনেই। হানিয়া বিছানার নিচ থেকে অসহায়ের মতো এই দৃশ্য দেখছিল। সে ভয়ে কিছু বলতে পারছিল না, এমনকি শব্দ পর্যন্ত করতে পারছিল না। ওই ক্রিস দিয়ে নিশাকে মারা মাত্রই ক্রিসের মধ্যে আরো একটা কার্পেট হয়। এর সাথে পুরো বাড়িতে ইলেকট্রিসিটি চলে যায়। এই সুযোগ নিয়ে হানিয়া লুকিয়ে লুকিয়ে বিছানার নিচ থেকে বেরিয়ে পালিয়ে যেতে চাইছিল, তবে তার হাত গিয়ে পড়ে নিচে পড়ে থাকা একটা ভাঙা কাচের টুকরোর উপর। সে ব্যথায় কাঁদতে যাবে তখনই সেখানে ডেভিড চলে আসে এবং তার মুখ চেপে ধরে। তবুও সানা এখানে টের পেয়ে যায়। তারা বুঝে উঠতে পারছিল না যে তারা কি করবে। তখনই লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে এবং সানা তাদেরকে উদ্দেশ্য করে বলে যে নিজেদের আত্মত্যাগ করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। এই কথা বলে সে হামলে পড়ে ডেভিডের উপর। ওই ক্রিসের মাধ্যমে সে ডেভিডকে অনেকটা আহতও করে দেয়। এরই মাঝে তার হাত থেকে ওই ক্রিসটা পড়ে গেলে বিনি যায় সেটা তুলতে, তবে তার আগে সানা সেটা তুলে ফেলে এবং বিনির হাতে ওই ছুরি দিয়ে আঘাত করে। তখনই সামনে চলে আসে রানা। সে নিজের বোনকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। সে আঘাত করে সানার হাত থেকে ওই ক্রিসটি ফেলে দেয় এবং নিজে সেটা হাতে তুলে নেয়। সানার নজর যখন তাদের দিকে তখন এই সুযোগ তুলে হানিয়ে একটা কাঠের টুকরো দিয়ে আঘাত করে সানার উপর। সে সানার পা ভেঙে দেয় যাতে করে সে তাদের পিছু না করতে পারে। আর এরপর সে ডেভিডকে তুলে সেখান থেকে পালাতে আরম্ভ করে। হানিয়া এবং মায়াং ডেভিডকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। এখানে মায়াং হানিয়াকে তাদেরকে বের করা সকল থিওরি খুলে বলে যে যারা ওই ক্রিস দ্বারা আহত হয়েছে তারা হয়তো মারা যাবে, আর 7 জন না মরা পর্যন্ত ওই ক্রিসে হত্যাযোগ্য থামাবে না। এই কথা শুনে পাশে থাকা বিনিও অনেকটা ভয় পেয়ে যায়, কেননা ওই চুরির আঘাত তো তার হাতেও লেগেছিল, যে অংশটি অলরেডি কালো হতে শুরু করেছিল। এদিকে হানিয়া চিন্তিত ছিল ডেভিডকে নিয়ে, কারণ ডেভিডও ওই ছুরির আঘাতেই আহত হয়েছিল। তারা এই ব্যাপারে কথা বলছিল
করছিল তখনই সানা জেগে ওঠে। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, যা দেখে চারজনে ভীষণ ঘাবড়ে যায়। অন্যদিকে রানা গিয়ে মিলিত হয়েছিল বনির সাথে, যেখানে রানার হাতে ছিল ওই ছুরিটি। রানা এখানে বনিকে সবটা খুলে বলছিল, যে কারণে তাদের মধ্য থেকে 7 জন আজ রাতেই মারা যাবে। এটা জানার পর বনি অনেকটা ঘাবড়ে যায়। সে তো ওই আলমারি থেকে বেরিয়ে হতে চাইছিল না, তবে রানা তাকে বলে যে তাদেরকে ওই চাবিটি খুঁজে বের করতে হবে। যেহেতু বনি একমাত্র জানে যে ওই সিকিউরিটি গার্ডকে কোথায় মারা হয়েছিল, তাই সে বনিকে নিয়ে সেদিকে এগিয়ে যায়। তখনই সেখানে চলে আসে সানা এবং তাদেরকে তাড়া করতে শুরু করে। ফলে তারা ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। তবে সানা ঠিকই ধরে ফেলে রানাকে তার হাত থেকে ফেলে রেখেই বনি দৌড়ে চলে যায় একটা ঘরের ভেতরে। এখানে রানা এবং সানার মধ্যে হাতাহাতি হওয়ার সময় সানা ছুরি দিয়ে রানার গলায় একটা কাঠ বসিয়ে দেয়, যার ফলে রানা দ্রুত ওই ছুরিটি সেখানে ফেলে রেখে পালিয়ে আসে ওই ঘরের ভেতরে যেখানে বনি ছিল। ফলে ছুরিটি ফিরে পেয়ে সানা অর্থাৎ সানার ভেতরে থাকা ওই শয়তান ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে রানা তো বনির উপর ভীষণ ভাবে খেপে গিয়েছিল, কেননা সে সানার হাতে তাকে ফেলে রেখে এখানে চলে এসেছিল। এই ব্যাপারে তার উপর চিৎকার চেঁচামেচি করায় বনিও এবার তার কথার উত্তর দিতে শুরু করে। তার এবং তার পরিবারের কাছে টাকা আছে, মানে এই না যে মৃত্যুর সময় মানুষেরাও তাদের কথা মতোই চলবে। সে দিব্যি একটা ক্লোজ গেটের ভেতরে লুকিয়েছিল। রানাই তাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে এসেছে। এখন তার কারণে তাকেও মরতে হবে। রানা নিজে তো মরবে, সেই সাথে মরবে তার বোনও। আর এই সব কিছুতে দোষ শুধুমাত্র রানার পূর্বপুরুষদের আর তার বাবার। সে রানার মতো মানুষদেরকে অনেক দেখেছে, তারা কারো ভালো চায় না, কোনো কিছু খারাপ হবে এই ব্যাপারেও ভাবে না। রানার পরিবার নিয়ে এই সকল কথাবার্তা সে যখন এক নাগাড়ে বোর্ডেই চলছিল, তখন রানার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে এবার তার হাতে থাকা বস্তু দিয়ে আঘাত করে বনিকে সেখানেই শেষ করে দেয়। একে তো রাগের মাথায় সে এই কাজটি করেছিল, এর উপর আবার তার মৃত্যুর ফলে তার মনে হচ্ছিল যে একজন তো কমে গেল, অর্থাৎ 7 জনের একজন পূরণ হয়ে গেল। এবার তো তাদের মধ্য থেকে অনায়াসে 3 জন বেঁচে যাবে, কেননা 4 জন অলরেডি মারা গিয়েছে। সানাও সর্বশেষ মারা যাবে। এবার বাকি থাকলো 2 জন। রানা শুধুমাত্র নিজের এবং নিজের বোনের কথাই ভাবছিল। এদিকে তার বোন তো চেষ্টা করছিল সকলের সাথে দ্রুত এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার, যাতে করে তারা সকলে প্রাণে বেঁচে যায়। তারা এখানে সিকিউরিটি গার্ডের মৃতদেহ খুঁজে বের করে। তবে তার এই মৃতদেহ দেখে তাদের রুহ কেঁপে ওঠে। তবে ভয় পেলে চলবে না, কেননা তার কাছে ছিল মেইন দরজার চাবিটি। মায়াং কোনো মতে সাহস করে তার লাশের কাছ থেকে ওই চাবিটি নিয়ে নেয় এবং রওনা দেয় মেইন গেটের দিকে, যেখানে অলরেডি আগে থেকে ডেভিডকে নিয়ে অপেক্ষা করছিল হানিয়া। ডেভিড এখানে হানিয়াকে বলে যে এই শেষ সময়ে তার মনে হচ্ছে সে কেন হানিয়ার জীবনে আর একটু আগে এলো না, বা তাকে তার মনের কথা আর একটু আগে কেন বললো না। এ কথা বলতে বলতে ডেভিড নিশ্চুপ হয়ে গেলে হানিয়া কাঁদতে আরম্ভ করে এবং ডেভিডকে বলে যে তাকে প্রয়োজন, সে যেন তাকে ছেড়ে না যায়। ফলে ডেভিডেরও একটু একটু করে হুঁশ ফিরে আসে। তখনই সেখানে দৌড়ে চলে আসে বিনি এবং মায়াং। তাদের কাছে ওই চাবিটি ছিল, তবে তাদের পিছে পিছে ছিল সানা। ফলে তারা ঘাবড়ে গিয়ে দ্রুত ওই তালা খোলে। কোনো মতে মেইন দরজা খোলার পর তারা দৌড়ে ছুটে বাইরে চলে যায়। তবে সানা তখনও তাদের পিছু করছিল। তারা ওই বাড়ি থেকে বের হয়ে ব্যাকইয়ার্ডে এসে লুকিয়ে পড়ে, কেননা আহত ডেভিডকে নিয়ে এইভাবে বেশি দূর যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। এর উপর আবার সানাকেও পিছে কোথাও দেখা যাচ্ছিল না। একটু সময় অপেক্ষার পর মায়াংয়ের মনে হয় যে সে গিয়ে গাড়ির চাবিটি নিয়ে আসবে, যাতে করে তারা দ্রুত এখান থেকে পালিয়ে যেতে পারে। হানিয়া তাকে নিষেধ করলেও সে তা শুনতে চায় না। তখনই তার উপর হামলে পড়ে সানা এখানে তার গলা চেপে তাকে হত্যা করার চেষ্টা করছিল। তবে হানিয়াও এখানে হাল ছাড়ে না। সে ঘাস কাটার তারালুর বস্তু দেখতে পায় এবং সেটা আনতে চলে যায়। এদিকে ওই ছুরি দিয়ে সানা আঘাত করে মায়াংয়ের উপর। এরই মাঝে সেখানে ওই ধারালো বস্তু নিয়ে চলে আসে হানিয়া এবং সেটা সরাসরি সানার মাথায় ঢুকিয়ে দেয়। ফলে সানার মাথা পুরোপুরি ভাবে ফেটে যায়। এতেও সানার কিছুই হয় না। সে ওইখানে পরেও চেষ্টা করছিল ওই ছুরিটি ধরার, যেটা দেখে ডেভিড সেখানে এগিয়ে যায় এবং দ্রুত ছুরিটি নিজের হাতে নিয়ে নেয়। আর এরপর সেটা ঢুকিয়ে দেয় সানার মুখের ভেতরে, কেননা সে বুঝতে পেরেছিল একমাত্র এই ছুরি অর্থাৎ ক্রিসের মাধ্যমেই সানাকে মারা যাবে। আর সত্যিই এমনটি হয়। ছুরি দিয়ে সানাকে মারার পর ছুরিটি আবারও চমকে ওঠে, অর্থাৎ অলরেডি এই ছুরি 5 জনকে মেরে ফেলেছে। এদিকে এই ছুরির আঘাতে আহত হওয়ার ফলে ডেভিডের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। তাই তাকে উপরে তুলে আনে বাকিরা। বিনি মায়াংকে বলে ডেভিডের দিকে খেয়াল রাখতে। এই কথা বলে সে চলে যায় তার ভাই রানার খোঁজে, যে কিনা বাড়ির ভেতরেই ছিল। তাকে সাহায্য করার জন্য হানিয়াও তার পিছু পিছু যেতে যায়। তখনই আমরা দেখতে পাই ডেভিডের শরীর কাঁপতে শুরু করেছে। সে কালো রক্ত বমি করতে শুরু করেছে ঠিক সানার মতো। এর মানে তার মধ্যে এখন ওই শক্তি জাগ্রত হতে চলেছে, যেটা বোঝা মাত্র মায়াং ভীষণভাবে ঘাবড়ে যায় এবং হানিয়াদেরকে ডাকতে শুরু করে। সে হানিয়াদের সবটা বলছিল। এরই মাঝে পেছন থেকে ডেভিড তার ভেতরে ওই ছুরি ঢুকিয়ে দেয়
এবং তাকে সেখানেই মেরে ফেলে। ডেভিড ওই শক্তি দ্বারা পজেস হয়ে গিয়েছে দেখে হানিয়া একদমই ভেঙে পড়ে। তাকে কোনো মতে সামলে টেনে নিয়ে যায় বিনি এবং সে মেইন দরজাটি লক করে দেয়। এরই মাঝে সেখানে চলে আসে তার ভাই রানা। বোনকে জীবিত দেখে রানা তাকে জড়িয়ে ধরে। এদিকে হানিয়া একেবারে ভেঙে পড়েছিল ডেভিডের এই অবস্থা দেখে। তবে তাদের হাতে শোক করার মতো সময় ছিল না, কেননা ডেভিড অলরেডি চেষ্টা করেছিল উপরের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করার। তখন রানার মনে পড়ে যায় যে এই মুহূর্তে তারা আশ্রয় নিতে পারে শুধুমাত্র ওই সিক্রেট রুমে। তারা সেদিকে এগোচ্ছিল, এমন সময় ছাদ ভেঙে সত্যি বাড়ির ভেতরে প্রবেশ করে ডেভিড। তবে সে তাদেরকে ধরার আগেই তারা দ্রুত ওই ঘরের ভেতরে প্রবেশ করে। ডেভিড তখন এই সিক্রেট ঘরের দরজাটি ভাঙার চেষ্টা করতে থাকে। ভিনি এবার ভীষণ ভয় পাচ্ছিল। তখন রানা তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে 6 জন অলরেডি মারা গিয়েছে আর শুধুমাত্র একজনেরই মৃত্যু বাকি, আর সেটা হতে চলেছে ডেভিড। যা শুনে হানিয়া ভীষণ রেগে যায়। তখন রানা এবং বিনি মিলে তাকে বোঝায় যে ডেভিড অলরেডি ওই শয়তানের বশে রয়েছে, তার ভেতরে তার আত্মা নেই। তাই তার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে গেলে তাকে ওই ছুরির আঘাতে শেষ করে দিতেই হবে। এইভাবেই একমাত্র সে মুক্তি পাবে, অর্থাৎ তার শরীর ওই শয়তানের হাত থেকে মুক্তি পাবে। হানিয়া তো এই ব্যাপারটা কিছুতেই মানতে রাজি ছিল না, তবুও আর কোনো উপায় না থাকায় তাকে রাজি হতে হয়। তাকে চারা হিসেবে ব্যবহার করে রানা এবং বিনি। ডেভিড দরজাটি ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। তখনই তার সামনে হানিয়াই ছিল। হানিয়া ওই মূর্তিটির কাছে গিয়ে দাঁড়ায়। যখন ডেভিড সেখানে আসে তখন এই সুযোগ নিয়ে রানা তার উপর ওই মূর্তিটি ফেলে দেয়, যার ফলে ডেভিড একেবারেই আহত হয়ে পড়ে। তার এই অবস্থা দেখে হানিয়ার ভীষণ কষ্ট হচ্ছিল, আর এই কান্নাকাটি দেখে ডেভিডের আত্মা কিছু সময়ের জন্য তার শরীরে ফিরে আসে। সে এখানে অনেক ইমোশনাল ভাবে হানিয়াকে ডাক দেয় এবং ইশারায় বলতে থাকে তাকে মুক্তি দিতে। হানিয়া বুঝতে পারে ডেভিড কি চাইছে। ডেভিডের শরীরে আবার ওই শয়তান ফিরে আসবে, তার আগেই তাকে ওই ছুরিকে আঘাত করে হানিয়া। আর এইভাবে নিজের হাতেই নিজের ভালোবাসার মানুষটিকে শেষ করে দেয় সে। সাথে সাথে ওই ছুরিতে 6 নম্বর কার্ড চলে আসে। হ্যাঁ, 6 নম্বর। এখন পর্যন্ত এই কিসের কারণে 6 জনের মৃত্যু হয়েছিল। আসলে মারা গিয়েছিল 7 জন। বনির মৃত্যু এই ছুরির মাধ্যমে হয়নি, রানা তাকে অন্য একটা বস্তু দিয়ে আঘাত করে খুন করেছিল। এই কারণে তার মৃত্যু এই 7টা মৃত্যুর মধ্যে গণনা হয় না, যার ফলে পরবর্তীতে শয়তান জেগে ওঠে, যেটা জেগে উঠেছিল বিনির ভেতরে, কেননা তার হাতে এই ছুরির আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছিল। সে এখানে ছটফট করতে থাকে এবং কালো বমি করতে থাকে, যা দেখে রানার আর বুঝতে বাকি থাকে না যে আসলে কি ঘটছে, কেননা সে তো জানতো বনির মৃত্যু কিভাবে ঘটেছে। ওই ক্রিসের মাধ্যমে আরেকটা মৃত্যু হতে হবে, তা না হলে এই মৃত্যু খেলা থামবে না। এটা বুঝতে পারে রানা ওই ক্রিসটি হাতে তুলে নেয় এবং হামলা করে হানিয়ার উপর। সে দ্রুত হানিয়াকে শেষ করে দিতে চাইছিল, যাতে করে বিনি ওই শয়তান দ্বারা পজেস না হতে পারে। তার এই পাগলামির কারণ হানিয়া বুঝতে পারে না। এমনিতেই সে এইমাত্র নিজের ভালোবাসার মানুষটিকে নিজ হাতে খুন করেছে, তাও আবার রানার কথাতে। এখন রানা গিনা তাকেই মারতে চলেছে, তাই তো এবার হানিয়া উন্মাদ হয়ে ওঠে। সে রানাকে আঘাত করতে থাকে, হাতের কাছে যা কিছু পায় তা দিয়ে সে রানাকে আঘাত করতে থাকে। সে ওই মূর্তির কাছে পাওয়া ত্রিশূল দিয়ে রানাকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। রানা বেচারা তাকে কিছু বলার সুযোগই পায় না। এদিকে যেহেতু এই মৃত্যুটাও ক্রিসের মাধ্যমে হয়নি, তাই এই মৃত্যুটাও ওই 7টা মৃত্যুর মধ্যে গণনা করা হয় না, অর্থাৎ বিনি ঠিকই ওই শয়তান দ্বারা পজেস হয়ে যায়। যা দেখে হতবাক হয়ে যায় হানিয়া। আস্তে আস্তে সে সবটা বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে রানা তাকে কেন মারতে চাইছিল। তাই সে এবার ছুরিটি হাতে তুলে নেয়। সে জানতো এমনিতেই অতীতের ট্রমা নিয়ে সে ভালোভাবে বাঁচতে পারছিল না, এর উপর আবার এখন তাকে যে সামলানোর জন্য ডেভিডও নেই। সে এই ট্রমা নিয়ে বেশি দিন বাঁচতেও পারবে না, তার থেকে বরং বিনি ভালোভাবে বাঁচতে পারবে আগামী জীবনটুকু। তাই সে এখানে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। সেও ক্রিস্টি হাতে নিয়ে নিজেকেই আঘাত করতে থাকে। এর ফলে ক্রিস্টি তার 7 নম্বর মৃত্যু পেয়ে যায়। হানিয়া লুটিয়ে পড়ে ডেভিডের কাছে। শেষ সময়ে সে ডেভিডের হাত ধরে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর সাথে সাথে চুরিটি স্বাভাবিক শেপে চলে আসে। সেই সাথে স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসে বিনি। যেহেতু 7টা মৃত্যু হয়ে গিয়েছিল, তাই ওই শয়তান পুরোপুরি তাকে প্রচেস করতে পারে না। সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে পড়েছিল। তবে তার সামনে পড়েছিল 3টা লাশ, যার মধ্যে ছিল তার একমাত্র আপনজন, অর্থাৎ তার ভাইয়ের লাশ। ভাইয়ের এরকম মৃত্যু দেখে বিনি একেবারেই ভেঙে পড়ে। এই জীবনদান যেন তার জন্য একটা সাজা স্বরূপ ছিল। সে ক্রিস্টি হাতে নিয়ে বেরিয়ে আসে ওই সিক্রেট রুম থেকে এবং লিভিং রুমে এসে বসে থাকে। শুরু হয় এক নতুন সকাল। সকালের আলো ফুটতেই সেখানে চলে আসে বাড়ির সকল কর্মচারীরা। তারা এসে যখন দরজা খোলে তখন বাড়ির এই অবস্থা দেখে তারা তো হতবাক হয়ে যায়। তারা সামনে দেখতে পায় হতভম্ব হয়ে বসে আছে অসহায় বিনি, যার এই রাতের মধ্যেই যেন দুনিয়া উলটপালট হয়ে গিয়েছে। আর তার এই কান্নার সাথে এই দৃশ্যটি এখানে শেষ হয়ে যায়। এই ঘটনার কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। এখন সত্যি ওই বাড়িটিকে একটা মিউজিয়ামে পরিণত করেছিল বিনি। ঠিক তার বাবা যেমনটি চাইতো তেমনটি করে। বাবা
বাবার স্বপ্ন পূরণের পাশাপাশি সে এটাও নিশ্চিত করেছিল যাতে করে ওই ক্রিসের কাছে কেউ পৌঁছাতে না পারে। তাই তো ওই সিক্রেট রুমের ভেতরে ক্রিসটি আবারও লুকিয়ে রেখেছিল সে, এবং নিশ্চিত করেছিল যাতে করে ওই সিক্রেট রুমে কেউ যেতে না পারে। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। এটি ইন্দোনেশিয়ার বাকি গল্পগুলোর মতো নয়, তবে একটু ভিন্নধর্মী। তাই আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমার এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা খুবই মনিটাইজেশনের কাছাকাছি আছি, তাই দয়া করে এই ছোট ভাইয়ের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।